হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ঘড়িতে রাত 12:47 মতো বাজে। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং থাকায় বেশ লেট হয়ে গিয়েছে আজ। তবে চিন্তা নেই, কারণ বাসা পুরো ফাঁকা। মা আজ সকালেই 1 মাসের জন্য নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। আমার কোনো ভাই বোনও নেই, আর বাবা তো অনেক বছর আগেই মারা গিয়েছেন। তাই বলতে গেলে জীবনের অনেকটা সময় একাই কেটেছে আমার। যাই হোক, মনের শান্তিতে নিজের টাকায় কেনা স্পোর্টস বাইকটা চালিয়ে নির্জন কোলাহলমুক্ত ফাঁকা রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। কিন্তু যেই না আমি ব্রিজের কাছে যাব, অমনি কোথা থেকে যেন হঠাৎ করে একটা মেয়ে আমার বাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ভাগ্য ভালো দামি বাইক হয়, এবিএস সিস্টেম ছিল, বিদায় ব্রেক কষে আর একটু হলেই মেয়েটাকে ধাক্কা দিয়ে দিতাম। বাইক কোনো মতে থামিয়ে নিজেকে সামলে নিয়ে বেশ রাগীভাবে মেয়েটার দিকে তাকালাম। বাইকের হেডলাইটের আলোতে দেখলাম তার এক হাতে একটা বড় ব্যাগ, পরনে কাজ করা সাদা শাড়ি, আর চোখে মুখে ভীষণ ভয়ের চাপ, যেন কোনো বিপদে সে পড়ছে। আমি বাইক থামাতেই মেয়েটা আমার কাছে দৌড়ে আসে। এবার তাকে কাছ থেকে দেখছি, ভীষণ রকমের সে সুন্দরী। গায়ের রং শ্যামলা হলেও মুখের সৌন্দর্য মন করার মতো। যাই হোক, মেয়েটা আমার কাছে দ্রুত এসে অস্থির আর ভেতু কণ্ঠে বলছে, প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করুন, আমি বিপদে পড়েছি, আমার খুব ভয় করছে। আমি এবার ভালো করে খেয়াল করলাম মেয়েটা কাঁদছে। অসম্ভব সুন্দর, মুক্তার মতো নয়নজোড়া অশ্রুতে ভরে আছে। আমি শান্ত কণ্ঠে বললাম, শান্ত হন, কিসের বিপদ, কি হয়েছে আপনার? মেয়েটা অঝরে কাঁদতে কাঁদতে বলে, আমি একজনকে অনেক ভালোবাসতাম, আমি তার কথা মতো আজ খুলনা থেকে ঢাকা এসেছিলাম তার সাথে দেখা করতে। সে বলেছিল সে আজই আমাকে বিয়ে করে তার কাছে রেখে দিবে, কিন্তু সেই সকাল থেকে এখানে বসে আছি, তার কোনো খবর নেই। এখন অনেক রাত হয়ে গিয়েছে, আমি বুঝে গিয়েছি সে আমাকে ধোঁকা দিয়েছে। আমি এখন কি করব? মেয়েটার কথা শুনে ব্যথিত হলাম। এই জামানায় এমনও পাগল মানুষও আছে, তা জানতাম না। আমি মেয়েটাকে বললাম, ছেলেটার নাম্বার দিন, আমি কল করে দেখি কি বলে। মেয়েটা আমার দিকে কান্না সিক্ত নয়নে চুপচাপ তাকিয়ে আছে। আমিও বোকার মতো তার দিকে তাকিয়ে অপেক্ষা করছি, কিন্তু সে কিছুই বলছে না। আমি আবার বললাম, কই, নাম্বারটা দিন। মেয়েটা আবার জোরে কান্না করে দিয়ে বলে, আমার ফোনটা একটু আগে টান দিয়ে নিয়ে গিয়েছে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি, মেয়েটা কেঁদেই যাচ্ছে। আমি শান্ত গলায় বললাম, তো কি হয়েছে? যাকে এত ভালোবাসেন তার নাম্বার মুখস্থ নেই? মেয়েটা অসহায় মুখ করে মাথা নাড়িয়ে না বলে। আমি স্তব্ধ হয়ে যাই। এবার মনে মনে বলছি, হায় রে, এ কোন বিপদে পড়লাম, দ্রুত বাসে যেতে হবে। আচ্ছা, এমনি আবার কোনো গ্যাংস্টারের সাথে জড়িত না তো? আমাকে লুট করার জন্য মিথ্যা বলছে নাকি? আমার এবার মেয়েটাকে সন্দেহ হচ্ছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, তো এখন আমি কি করতে পারি আপনার জন্য? মেয়েটা আমতা আমতা করে বলে, আমাকে একটু থাকার জায়গা করে দিবেন, আমার খুব ভয় করছে। আমি ঢাকার কোনো জায়গায় চিনি না, এখানে আসছি অনেক কষ্ট করে। আমি এত রাতে আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করব? এটা ঢাকা শহর, বললে এত সহজ সব কিছু হয় না। মেয়েটার মুখটা কালো হয়ে যায়, যেন আশা হারিয়ে ফেলছে সে। সে আশেপাশে তাকিয়ে মাথা নিচু করে আস্তে করে বলে, যদি একটু দয়া করে আপনার বাসায় জায়গা দিতেন আমাকে, এত রাতে এখানে থাকলে আবার বড় কোনো বিপদ হয়ে যাবে। আমি এবার বুঝে ফেলি এই মেয়ের ভেতর কোনো ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো ধান্দা করার ফন্দি পেতেছে। এবার স্টার্ট দিয়ে বলি, এইসব ধান্দাবাজি আমার সাথে চলবে না। আপনাকে চিনি না জানি না, আমি আপনাকে সোজা বাসায় নিয়ে যাব, তারপর আমাকে মেরে আমার টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যাবেন? বাহ, ভালোই বুদ্ধি বানিয়েছেন, কিন্তু সরি, কাজ হলো না। আপনাকে আমি কোনো প্রকার সাহায্য করতে পারছি না, আমি গেলাম। দেখলাম মেয়েটা আশ্চর্য হয়ে মলিন মুখে আমার থেকে সরে দাঁড়ায়, যেন সে এসব কথা বিশ্বাস করতে পারছে না। আমি তার দিকে আর খেয়াল না দিয়ে বাইকটা টান দিলাম। লুকিং গ্লাসে দেখি মেয়েটা আয়লানার উপর বসে ব্যাগটা জোরে ধরে আবার কাঁদতে শুরু করলো। এই দৃশ্য দেখে মনে একটা কামড় দিল। ভাবলাম যে আমি কি ভুল বুঝলাম মেয়েটাকে। আমি বাইকটা একটু সামনে নিয়ে আবার স্টার্ট অফ করে চুপচাপ আড়ালে দাঁড়িয়ে লুকিং গ্লাসে মেয়েটা কি করে তা দেখার চেষ্টা করলাম। দেখলাম সে বসে বসে শুধু কেঁদেই যাচ্ছে। যদি সে খারাপ কি হতো, তাহলে সে অন্য কাউকে ধরার চেষ্টা করতো, কারণ একটু পর পর প্রাইভেট কার আর বাইক যাচ্ছিল অনেক, সে চাইলে তাদেরকেও আটকাতে পারতো। কিন্তু মেয়েটা বসে বসে কেঁদেই যাচ্ছে, তাহলে আমি কি মেয়েটাকে ভুল বুঝেছি? মনটা খারাপ হলো। বাইকটা আবার স্টার্ট দিয়ে মেয়েটার কাছে গেলাম।
সে আমাকে দেখেই পুরো অবাক, কিন্তু পরক্ষণে মাথা নিচু করে আগের মতো কাঁদতে থাকলো নিঃশব্দে। আমি বাইক থেকে নেমে তার সামনে গিয়ে হাঁটুতে ভর দিয়ে বসলাম। সে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বললো না। বোধহয় রাগ করছে আমার আগের কথা শুনে। আমি এবার মেয়েটাকে বললাম, আমার বাসার বর্তমানে আমি ছাড়া কেউই নেই, আপনি কি তাও আমার বাসায় যাবেন? ভয় করবেন আপনার যদি আমি কোনো ক্ষতি করি আপনার? মেয়েটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে বলল, আপনি খারাপ হলে কখনোই আবার হাসতেন না, আর আমাকে এটা বলতেন না যে আপনার বাসায় কেউ নেই। আমি এতটুকু বুঝেছি। আমি কিঞ্চিত হাসলাম আর বললাম, আপনার মতো মেয়ে মানুষও যে দুনিয়া আছে জানা ছিল না। কেমন মানুষকে ভালোবাসলেন যে আপনাকে এরকম একটা বিপদে ফেলে দিল? যাই হোক, আজ রাতটা আমি আপনাকে আমার বাসায় থাকতে দিতে পারি, কিন্তু কালকে সকালে অবশ্যই খুলনা ফিরে যাবেন আপনার বাবা মার কাছে। মেয়েটা চুপচাপ মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তাহলে চলুন আপনাকে নিয়ে যাই আমার বাসায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে বাইকের কাছে আসলো, কিন্তু বাইকে না উঠে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, বুঝলাম আপনি ভালো, কিন্তু পরে খারাপ হয়ে যাবেন না তো? সত্যি করে বলুন প্লিজ, আমি খুব বিপদে আছি, বুঝতেই পারছেন। আমি মেয়েটার কথা শুনে হাসবো নাকি কাঁদবো জানি না, কারণ এদিকে সামনে বললাম, বিশ্বাস নাহলে আমার সাথে আইসেন না, আমারই ভালো হবে, আমি চলে যাই। না না, আমি যাব যাব। বলেই মেয়েটা আমার বাইকে চড়ে বসে। আমি তাকে আমার হেলমেটটা দিলাম, সে হাতে নিয়ে বলল, আপনি কি পারবেন তাহলে? সমস্যা নেই, আপনার সেফটি আগে, আপনার দায়িত্ব নিয়েছি, অবহেলা কিভাবে করি বলুন? যদি পুলিশ আপনাকে ধরে? ধরবে না, আমি এই ভেতর দিয়ে যাব। ও, তাহলে চলুন। আপনি ঠিকভাবে বসেছেন তো? বসেছি, কিন্তু ভয় করছে। কেন? না মানে, আসলে আমি আগে কখনো বাইকে উঠিনি। ভয় নেই, আমি আস্তে আস্তেই চালাবো। আপনি আমার শার্টটা ধরে বসুন, তাহলে ভয় কম লাগবে। চান্স নিতে চাচ্ছেন নাকি? হায় রে মেয়ে মানুষ, আপনি তো অন্যের প্রেমিকা, আপনার সাথে আবার কিসের চান্স নিব? বেশি সমস্যা হলে নেমে পড়ুন, আমার দেরি হচ্ছে। না না না, সরি সরি, চলুন চলুন। মেয়েটা আমার শার্টটা ধরে বসলো। সে আগেই ধরতে চেয়েছিল, কিন্তু সেটা মনে মনে অত লজ্জার কারণে এই ধরতে পারেনি। তা আমি বললাম, কিন্তু শয়তান মেয়েটা কি বলে আমাকে, আমি নাকি চান্স নিতে চাচ্ছি? মানে ভালোদের কোনো দামই নেই দুনিয়ায়। যাই হোক, এবার বাইক চালু করে বাসার দিকে রওনা হলাম। সে একই নিঝুম রাতে নিরিবিলি ঠান্ডা রাস্তায় বাইক চালিয়ে প্রতিদিনের মতো বাসে যাচ্ছি, কিন্তু আজ একটু ব্যতিক্রম। আজ আমি একা না, আর সাথে একজন নতুন মানুষ আছে, যার কোনো কিছুই আমি জানি না, ইভেন নামটাও না। আল্লাহ জানে, সাহায্য করতে গিয়ে আবার কোনো বিপদের সাথে করে বাসা নিয়ে যাচ্ছে না তো? কোনো রকম না ঘুমিয়ে আজ রাতটা পার করতে হবে। আগামীকাল সকালেই ওনাকে খুলনা পাঠিয়ে দেবো। মনে মনে এসব ভেবে বাসার দিকেই এগিয়ে যাচ্ছি, তাও আবার অন্যের গার্লফ্রেন্ড নিয়ে। কি কপাল আমার! দেখা যাক বাসায় গিয়ে কি হয়। অপরিচিত মেয়েটাকে নিয়ে রাত 2টা নাগাদ বাসায় এসে পৌঁছলাম। মনের মধ্যে খুব ভয় ভয় করছে, না জানি কোনো বিপদে পড়ি। পার্কিং লটে বাইকটা পার্ক করে মেন গেটের সামনে আসলাম মেয়েটাকে নিয়ে। সে বেশ চুপচাপ, আমাকে শুধু ফলো করেই যাচ্ছে, কিন্তু এখন একটা বড় বিপদ সামনে। আর সেটা হলো দারোয়ান চাচা, বেশ বয়স্ক আর অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। সে আমাকে খুব পছন্দ এবং সম্মান করেন। সে যদি এই রাতে আমাকে একটা মেয়ে নিয়ে আসতে দেখে, তাহলে আমার মান ইজ্জত তো যাবেই, ওগুলো কেলেঙ্কারিও হতে পারে। তাই মেয়েটাকে নিয়ে আড়ালে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। মেয়েটা আমার দিকে যার চোখে বারবার তাকাচ্ছে তা বেশ বুঝতে পারছি, কোন আপদের পাল্লায় যে পড়লাম। যাই হোক, মাথায় একটা বুদ্ধি আসলো। আমি মেয়েটার কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, শুনুন, সামনে দারোয়ান চাচা আছে, সে আমাদের একসাথে দেখলে আমি নির্ঘাত তার চোখে খারাপ হয়ে যাব। তাই একটু চালাকি করে ভেতরে যেতে হবে। আমি ওনাকে কথার জালে ফাঁসিয়ে অন্যদিকে নিয়ে যাবো। আপনি সেই সুযোগে সোজা ওই যে সি ব্লক দেখছেন, ওই বিল্ডিংয়ে ঢুকে পড়বেন, ঠিক আছে? মেয়েটা একটু বিচলিত হলো, কিন্তু আচ্ছা বলল। আমিও প্ল্যান মতো দারোয়ান চাচার কাছে গিয়ে এটা ওটার কথা বলে তাকে অন্যদিকে নিয়ে গেলাম। আর এই সুযোগে মেয়েটা ভেতরে চলে আসলো। তারপর চাচার হাতে 100 টাকা দিয়ে বললাম চা খেতে, সেও খুশি হলো। আমি দ্রুত বাসা দিকে গেলাম। মেয়েটা নিচে দাঁড়িয়ে ছিল, তাকে নিয়ে লিফটে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মেয়েটা লিফটের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে, ব্যাগ হাতে নিয়ে। আমি তার দিকে এক নজর তাকিয়ে মনে মনে বললাম, জীবনের নতুন এক অ্যাডভেঞ্চার হলো আজ এই মহিষীর জন্য। লিফট দিয়ে সোজা 7 তলায় চলে আসলাম। এত রাতে সবাই ঘুমাচ্ছে, তাই ধরা খেলাম না কারো কাছে। আমি দ্রুত মেয়েটাকে নিয়ে আমার ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলে তাকে নিয়ে বাসায় ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে সোজা সোফায় দুম করে বসে পড়ি। বুকটা ধুকপুক ধুকপুক করছিল। যদি একবার কারো কাছে ধরা খেতাম তাহলে আমি শেষ। এসিটা সেরে পুরো নিজের শরীরটা ছেড়ে দিয়ে বসে আছি। বাসায় যে আরেকজন আছে
তা যেন ভুলেই গিয়েছিলাম কিছু মুহূর্তের জন্য, কারণ অনেক ক্লান্ত আমি। মেয়েটা আমার অবস্থা দেখে হালকা কাশি দিল। তার কাশির শব্দ শুনে আমার হিতাহিত জ্ঞান ফিরে আসে। আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে লজ্জা পাই। সে এখনও দরজার সামনে ব্যাগটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, অসহায়ের মতো। আমি তো পুরোই অবাক। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এ কি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে সোফায় এসে বসুন, আপনাকে পানি দিচ্ছি, বসুন। মেয়েটা আস্তে আস্তে ভয়ে ভয়ে ভেতরে এসে সোফায় বসে। আমি ফ্রিজ থেকে তাকে এক গ্লাস জুস এনে দিলাম, কারণ তার মুখ খুব শুকনো লাগছিল, বোধহয় সারাদিনে না খাওয়া। সে জুস দেখে একটু অবাক হলো। হাবভাব দেখে মনে হলো আমাকে সন্দেহ করছে যে জুসে কিছু মিক্স করছে কিনা। আমি তার সামনে জুসটা রেখে বললাম, আপনি যদি বিশ্বাস না হয় আমি খেয়ে দেখাতে পারি। আর শুনুন, আমি ভালো ছেলে, আমার মধ্যে খারাপ কিছু নেই, থাকলে আপনাকে সাহায্য করতাম না। আপনি যদি বেশি সন্দেহ হয় তাহলে না খেলেও হবে। না না, খাচ্ছি আমি। মেয়েটা এবার জুসের গ্লাসটা নিয়ে চুপচাপ পড়ে এক ঢোকে খেয়ে নিল। বুঝলাম তার ভালোই লেগেছে। তার মায়াবী মুখখানা এখন অনেকটা উজ্জ্বল হয়েছে, বোধহয় অনেক তৃষ্ণার্ত ছিল। আমি বললাম, আরেক গ্লাস দেবো? না না, ধন্যবাদ। আপনি সত্যি অনেক ভালো। খুব তৃষ্ণা পেয়েছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মেয়েটার কথা শুনে মনে আলাদা একটা শান্তি অনুভব করলাম। কি মিষ্টি কণ্ঠ আর কি মিষ্টি দেখতে। মেয়েটার প্রেমিকটা কি হতভাগা, যেরকম একটা মানুষকে সে একসেপ্ট করলো না। ইস! আমি তাকে বসিয়ে গেস্ট রুমে গেলাম। আমার ফ্ল্যাটটা বেশ বড়ই, দুটা বড় বড় বেডরুম, একটা গেস্ট রুম, ডাইনিং আর ড্রয়িং রুম একসাথে, কিচেন আর 3টা ওয়াশরুম আছে। দুটো বেডরুমের সাথেই বিশাল বড় বড় বারান্দা আছে। আমি ঠিক করলাম গেস্ট রুমটা আজ রাত মেয়েটাকে থাকতে দেব। মায়ের রুমে আমি নিজেই ঢুকি না, আর আমার রুমে তো প্রশ্নই আসে না। সো গেস্টের জন্য গেস্ট রুমই পারফেক্ট হবে। তাই আমি দ্রুত মেয়েটার জন্য রুমটা গুছিয়ে দিলাম। তারপর হল রুমে এসে তাকে উদ্দেশ্য করে বললাম, ওই যে ওই গেস্ট রুমটায় আজ আপনি থাকবেন, এটা ওয়াশরুম, দরকার হলে ব্যবহার করতে পারেন। মেয়েটা মাথা নিচু করে ধন্যবাদ বলে গেস্ট রুমে চলে গেল। আমিও আমার রুমে এসে বাসার জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেলাম। মনে মনে একটু ভয় করছিল যে আবার আমাকে বাইরে থেকে আটকে দেয় কিনা, তাই দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। খুব ক্ষুধা লেগেছে, তাই কিচেনে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই রান্না করলাম। বলতে গেলে আমি একজন পাকা রাঁধুনি, কারণ তো আগেই বললাম জীবনে অনেকটা সময় একা থেকেছি। দুটো প্লেটে খাবার নিলাম, একটা আমার জন্য আর একটা মেয়েটার জন্য। আচ্ছা, সে কখন থেকে মেয়ে মেয়েই করছি, তার নামটাই জানা হলো না, এখন উনি জানতে হবে। আমি ডাইনিং রুমে খাবার রেখে গেস্ট রুমের দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। মনের মধ্যে খটকা লাগলো, কী ব্যাপারে, এই মেয়ে দরজা লাগালো কেন? কোনো উল্টাপাল্টা করছে না তো আবার? আমি ঢোকগুলো আস্তে আস্তে রুমের সামনে গিয়ে দরজায় কান পাতলাম। কোনো সারা শব্দ নেই। মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমি আরও ভালো করে কান পেতে শোনার চেষ্টা করছি। অমনি হঠাৎই দরজা খুলে যায়, আর আমি রীতিমতো মেয়েটার গায়ের ওপর পড়ে যেতে নেই। মেয়েটা আমাকে এইভাবে দেখে থতমত খেয়ে যায়। আমিও কোনো মতে নিজেকে সামলে অন্যদিকে সরে যাই, কিন্তু লজ্জায় মরে যাচ্ছি এখন। মেয়েটা দূরে সরে দাঁড়িয়ে ভীতুকণ্ঠে জিজ্ঞেস করে, এই এই, আপনি কি করছিলেন এখানে? কি মতলব আপনার? হ্যাঁ, আপনি কি খারাপ কিছু করতে চাচ্ছেন? আমি কিন্তু চিৎকার করে লোক আনবো। আল্লাহ, আমাকে বাঁচাও। আমি অস্থির হয়ে তাকে শান্ত করার জন্য বলি, আরে প্লিজ ভয় পাবেন না, আমি সত্যিই দুঃখিত। আপনি দরজা লাগিয়েছেন, আমি ভয় পাচ্ছিলাম যে আপনি কোনো উল্টাপাল্টা কিছু করেন কিনা, তাই কান পেতে শুনছিলাম ভেতরে কী করছিলেন। আচ্ছা, কী করছিলেন আপনি দরজা দিয়ে? আমি খেয়াল করলাম মেয়েটার দরজায় লাল হয়ে যাচ্ছে। আরও একটু ভালো করে খেয়াল করে দেখি, আরে মেয়েটার পরনের ড্রেস তো চেঞ্জ হয়েছে। সে শাড়ি পরে এসেছিল, কিন্তু এখন সে মিষ্টি কালারের একটা কামিজ পরে আছে। আমি সাথে সাথে বুঝে যাই যে সে কেন দরজা দিয়েছিল। আমি আর কোনো কিছু না ভেবে তাকে বলি, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি, সরি প্লিজ, আপনি আমাকে খারাপ ভাববেন না। আসলে মেয়ে মানুষের সাথে আমার অত ওঠা বসা নেই, তাই বুঝতে পারিনি, আই এম সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি প্লিজ খেতে আসুন, আমারও খুব ক্ষুধা পেয়েছে। মেয়েটা আমার সাথে খেতে আসে। আমি মনে মনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। সি কি একটা কাজ করলাম, মান ইজ্জত সব শেষ। আমি আর মেয়েটার দিকে তাকালামই না লজ্জায়, চুপচাপ দুজন খাচ্ছি। হঠাৎ মেয়েটা বলে উঠলো, খাবারটা কে রান্না করেছে? আমি মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে বললাম, জি, আমি কেন, ভালো লাগেনি? কি, আপনি রান্নাও পারেন? তাও আবার এত মজা করে? জি পারি, মা শিখিয়েছে, কিংবা বলতে পারেন জীবনের প্রয়োজনে শিখতে হয়েছে। আপনি রান্না পারেন? মেয়েটা অসহায় ভঙ্গি করে মাথা নাড়িয়ে না বললো। আমি না হেসে আর পারলাম না, হাসতে হাসতে বললাম, ছেলেরা নিজেদের দরকারে রান্না করে, কিন্তু মেয়েদের অবশ্যই রান্না করা জানতে হয়, নাহলে শ্বশুর বাড়ি গেলে বকাঝকা শুনতে হয়। আমি কথা শেষ করে মেয়েটার দিকে তাকাতে দেখলাম মেয়েটার উজ্জ্বল মুখখানা মুহূর্তে অন্ধকার হয়ে গেল। আমি পুরো অবাক, রান্না শিখতে বলায় সে তো কষ্ট পেল, হায় হায়। আমি দ্রুত তাকে বললাম, আহা, আপনি মাইন্ড করলেন, সরি সরি,
আচ্ছা, আপনার রান্না শিখতে হবে না, প্লিজ। আপনি আমার কথায় কষ্ট নিয়েন না। না না, রান্নার জন্য কষ্ট পাইনি, আসলে কিছু একটা মনে পড়েছে, তাই আর কি। আমি শান্ত হয়ে বসলাম। আসলেই তো, মেয়েটার সম্পর্কে আমি কিছু জানি না। অবশ্য জেনেও বা কী হবে, সে শুধু আজ রাতের মেহমান, কাল সে তার ঠিকানায়। তবে এখন আপাতত তার নামটা জানা উচিত। আমি খেতে খেতে জিজ্ঞেস করলাম, আমাদের এত কথা হলো, অথচ আপনার নামটাই জানা হলো না। আপনার নামটা জানতে পারি? জি অবশ্যই, আমার নাম মায়া। আপনার? আকাশ। সুন্দর নাম। আপনারও। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়। আমি সব গুছিয়ে হল রুমে এসে দেখি মায়া বসে আছে সোফাতে। আমি তার কাছে গিয়ে বললাম, অনেক রাত হয়েছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, কাল সকালে আবার খুলনা রওনা হবেন, সো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে। মায়া উঠে চুপচাপ গেস্ট রুমে চলে গেল। আমিও সব লাইট অফ করে আমার রুমে চলে গেলাম। রুমের দরজাটা আজ আটকে নিলাম, যদি রাতে আবার কিছু হয় তাই। আর সিকিউরিটিরও একটা ব্যাপার আছে। আমি খুব ক্লান্ত থাকায় দরজা লাগিয়ে বেডে গায়ে লিয়ে দিতেই ঘুমের দেশে হারিয়ে যাই। মায়ার কথা ভাবার মতো আর শক্তি এখন নেই, বড্ড ক্লান্ত আমি। তাই সুখের ঘুম ঘুমাচ্ছি, কিন্তু এই সুখের ঘুম বেশিক্ষণ স্থায়িত্ব পেল না। ঘুমের মধ্যেই শুনছি কে যেন আমার রুমের দরজায় নক করছে। আজ খোলা চোখ দিয়ে তাকে দেখি ঘড়িতে 3:35 বাজে। দরজার ওপারে কি মায়া knock করছে নাকি অন্য কেউ? অজানা এক ভয় কাজ করছে। আমি আস্তে আস্তে উঠে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি? অন্য পাশ থেকে আওয়াজ আসলো, আমি মায়া, প্লিজ একটু দরজাটা খুলুন। আমি ভীতু কণ্ঠে বললাম, কেন কেন, কি হয়েছে? আমার খুব ভয় করছে, সব অন্ধকার, আমি কান্না করে দিব। তার কথা শেষ হওয়া মাত্রই আমি দরজার এপাশ থেকে শুনছি সে কান্না করছে। কেন জানি এই মেয়েটাকে কান্না করতে দেখলে বা শুনলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি আল্লাহর নাম নিয়ে দরজাটা খুলতেই দেখি মায়া দরজার সামনে দাঁড়িয়ে সমানে কান্না করছে। আমি পুরো হতভম্ব হয়ে আছি। সে আমাকে দেখে কান্না সিক্ত কণ্ঠে বলল, এত বড় বাসায় কেউ একা থাকে কিভাবে? ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। হ্যাঁ। বলে আবার কান্না শুরু। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। এত রাতে একটা মেয়েকে আমার রুমে ঢুকতে বলবো? না না, এটা কেমন করে হয়? কি করব আমি? আর মেয়েও বা কি চাই? আমি মায়াকে এভাবে কাঁদতে দেখে কষ্ট পাচ্ছিলাম, তাই তাকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা কান্না থামান, বলেন কি করলে আপনি আর ভয় পাবেন না, আর আমি চুপচাপ ঘুমাতে পারবেন? মায়া চুপ হয়ে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম। সে বলে, আসলে আমি বাসায় মায়ের সাথে সবসময় ঘুমাতাম, কখনো একা ঘুমাইনি। আমার একা ঘুমাতে খুব ভয় করে, রাতে একা ঘুমোতেই পারি না আমি। আমি এই মেয়ের কথা শুনে রীতিমতো বিশাল বড় একটা ধাক্কা খেলাম। তার মানে সে কি আমার সাথে ঘুমাতে চায়? হায় হায়, মায়া বলে কি? ওর মতলবটা কি? আমি পুরো স্তব্ধ হয়ে যাই কিছুক্ষণের জন্য। তার নিজেকে সামলে তাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি কি আমার সাথে একই বিছানায় ঘুমাতে যাচ্ছেন? মায়া মুহূর্তে আমার দিকে তাকে জোরে জোরে মাথা নাড়িয়ে নানা করে। মায়া আমতা করে বলল, বিছানায় না, আমাকে ফ্লোরে একটা চাদর আর বালিশ দিলে আমি ঘুমোতে পারবো, তাহলে আর ভয় পাবো না। আমি আবার স্তব্ধ হয়ে যাই। মানে সে আমার পাশে না ঘুমালেও আমার রুমে ঘুমাতে চায়? না, এই মেয়ের মাথায় কোনো ফোন দিয়ে অবশ্যই আছে। আজ রাতটা আমার না ঘুমিয়েই কাটাতে হবে বুঝছি। কি যে একটা ঝামেলায় পড়লাম। মায়া চুপচাপ দাঁড়িয়ে আছে আমি কি বলবো তা শোনার জন্য। আমি তাকে বললাম, আমি একটা ছেলে মানুষ, আমার সাথে একই রুমে ঘুমানোটা কি আপনার জন্য ঠিক হবে? কেমন লাগে না বলেন? মায়া কান্না জড়িত কণ্ঠে বলে, ভূতের চেয়ে আপনি অনেক ভালো আছেন, ওরা আমাকে আঁকা পেলে নির্ঘাত মেরে ফেলবে, আপনি মারবেন না, তা আমি বিশ্বাস করি। মায়ার কথা শুনে অট্ট হাসিতে হাসতে হাসতে আমি বিছানায় গিয়ে বসে পড়ি। এই মেয়ের কথাবার্তা পুরো বাচ্চাদের মতো, কি কিউটই না লাগছে তাকে। তার এই কথা শোনার পর তাকে না করার উপায় নেই, তাই বললাম, ঠিক আছে ঘুমান। মায়া অসম্ভব খুশি হয়। সে দ্রুত গেস্ট রুম থেকে তার যা যা দরকার সেগুলো আনতে চলে যায়। আমি বসে বসে হাসছি। এমন অভিজ্ঞতা জীবনেও হয়নি আমার। তবে এখন ভাবছি অনেক কিছু। মায়াকে কি এই ঠান্ডা ফ্লোরে ঘুমাতে দেওয়া ঠিক হবে? তার নিশ্চয়ই ঠান্ডা লাগবে। আমি আরাম করে ঘুমাবো আর সে মেহমান হয়ে নিচে ঘুমাবে? না, ব্যাপারটা খারাপ দেখায়। আমি সব ভাবতে ভাবতে মায়া চলে আসে, এসে এই ফ্লোরে চাদর ফেলে, কিন্তু আমি তাকে থামিয়ে বললাম, দাঁড়ান। মায়া আমার দিকে তাকায়। আমি তাকে বলি, আপনাকে ফ্লোরে ঘুমাতে হবে না। সে অসহায় মুখ করে বলে, তাহলে কোথায় ঘুমাবো? আমার বেডে ঘুমান। মায়া দুই দম পিছু সরে গিয়ে বলে, কি 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 বলছেন? আমি আপনার সাথে একই বিছানায় ঘুমাবো? না না, অসম্ভব, আমি পারবো না। আরে বাবা, কথাটা তো শেষ করতে দেবেন নাকি? আমি বলছি আপনি আমার বেডে ঘুমান আর আমি এই সোফাতে ঘুমাই। আমার রুমে 2 সিটের ছোট্ট একটা সোফা ছিল,
মায়াকে সেটার কথা বললাম। ও সোফাটা দেখে আমাকে বলল, না না প্লিজ, আপনি আমার জন্য কষ্ট করবেন না, আমি ফ্লোরেই ঘুমাই, সমস্যা হবে না। আমি রসিকতা করে বললাম, ঘুমান, সমস্যা নেই, কিন্তু রাতে যে ফ্লোরে তেলাপোকার টিকটিকিরা পার্টি করে তাদের থেকে সাবধানে থাকেন। আমার কথা শুনে মায়ের রীতিমতো ভয় একটা চিৎকার দেয়। আমি হাসতে হাসতে বলি, কি ঘুমাবেন না? মাথা নাড়িয়ে মায়া নানা বলে। আমি আরও মজা পেয়ে হাসতে হাসতে বলি, তাহলে আজ রাতটা চুপচাপ আমার বেডে ঘুমিয়ে পড়েন, কাল তো বাসে গিয়ে নিজের বেডেই ঘুমাতে পারবেন। কথা শেষ করে আমি উঠে একটা মাথায় বালিশ আর কাঁথা নিয়ে সোফায় চলে যাই। মায়া আস্তে আস্তে আমার বেডের কাছে গিয়ে এক পাশে শুয়ে পড়ে। আমিও সোফায় গিয়ে পা ঝুলিয়ে দিয়ে বানরের মতো শুয়ে পড়ি। ইস, কি শক্ত সোফা। যাই হোক, চোখটা বন্ধ করতে মায়া আবার ডাক দেয়। আমি চোখ মেলে তার দিকে তাকিয়ে দেখি সে বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এবার কি হয়েছে? না না, তেমন কিছু না, আপনাকে একটা কথা বলার ছিল। বলেন। মায়া আমার দিকে তাকিয়ে আছে আর আমি তার দিকে। আমার রুমে বেডের পাশে সবসময় দুটো টেবিল ল্যাম্প জ্বলে। আজও তার ব্যতিক্রম হয়নি। আমি সেই ল্যাম্পের আলোতে মায়ের চিন্তিত মায়াবী মুখখানা দেখছিলাম। তার মিষ্টি গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো কেমন কাঁপছিল, যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু বের হচ্ছে না। মায়া হঠাৎই বলে, কাল সকালে বলবো, এখন ঘুমান, আপনাকে অনেক জ্বালাচ্ছি আমি। বলেই সে ঠাস করে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। আমি সোফায় শুয়ে সব দেখছি। তার এরকম কাণ্ডে আমি আবারও অবাক। কি এমন কথা ছিল যে সে বলতেই পারলো না? তার ঠোঁটগুলো পর্যন্ত কাঁপছিল। কি এমন কথা সে বলতে চাচ্ছিল আমাকে? চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ভোরের ঝলমল আলোতে আমার ঘুম ভাঙে। ঘড়িতে তাকিয়ে দেখি সকাল 8:20 বাজে। আজ শুক্রবার। সচরাচর এদিনে আমি 12টার আগে ঘুম থেকে উঠি না, কিন্তু আজ জানলার পাশে সোফায় ঘুমানোর কারণ ঘুমটা সকাল সকাল ভেঙে যায়। অপূর্ণ ঘুম নিয়ে আস্তে আস্তে উঠে বসতেই সবার আগে মায়ের অসম্ভব সুন্দর ঘুমন্ত মুখখানা আমার চোখে পড়ে। লেখক আবিরের গল্পে পড়ছিলাম যে একটা মেয়ের সত্যিকারের সৌন্দর্য দেখতে হলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে হবে। আমি আজ তা দেখছি। কি মায়াবী মলিন নেশাকাতর মুখ তার। আমি বুঝি না কীভাবে এই মেয়ের প্রেমিক তাকে গ্রহণ করলো না। আমার মাথায় ঢোকে না ব্যাপারটা। কি জানি, সত্যিকারের প্রেম ভালোবাসা আজকাল দিনে কোনো মূল্যই নেই। তাই তো আজও একাই আছি। মা কতবার বিয়ে করতে বললো, কিন্তু আমার কোনো মেয়েকেই পছন্দ কিংবা ভালো লাগে না। সত্যি বলতে তাদের বিশ্বাসই করতে পারে না। আজকালকার মেয়েরা শুধু মন নিয়ে খেলতেই জানে। তারা একটা ছেলের অনুভূতি, অনুভব কিংবা মনের গহীন জমে থাকা ভালোবাসা আর কষ্টগুলোকে কখনো বুঝতেই চায় না। সব কিছু তাদের কাছে নিহায়ত রং তামাশা। হ্যাঁ, আমারও একজন ছিল অনেক আগে, তখন আমি কলেজে পড়তাম। কিন্তু সে যে এভাবে আমার মন ভেঙে চলে যাবে আমি তা আর ভাবিনি। অতীত মানেই কষ্টকে স্মরণ করা, যেটা আমি চাই না। এত সুন্দর সকালটা নষ্ট হোক তাও চাই না। আমি উঠে ফ্রেশ হলাম, কারণ মায়াকে আজ যেভাবে হোক খুলনা পাঠাতে হবে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার বেড খালি। কি হলো, মায়া কোথায় গেল? আমি রুম থেকে বের হয়ে গেস্ট রুমে নজর দিলাম। দেখি রুম রাতের মতোই আছে, ওয়াশরুমের বাইরে থেকে লাগানো। আর মায়ের রুম তো আমি তালাই মেরে রেখেছি। তাহলে মেয়েটা সকাল সকালে গেল কই? মেন গেটের কাছে এসে দেখি সেটাও ভেতর থেকে লাগানো। তাহলে আমি একটু ভাবতেই আমার মনে পড়ে যে আমি তো আমার রুমের বারান্দায় দেখিনি। আমি দ্রুত বারান্দায় গিয়ে দেখি, হ্যাঁ, মিস মায়া আমার বারান্দায় মনের সুখে দাঁড়িয়ে প্রকৃতি দেখছি। আমার বাসার সামনে অনেক বড় ফাঁকা জায়গা, তাই দক্ষিণের মনোরম হাওয়া আসতে কোনো বাধাই পায় না। আমিও মাঝে মাঝে সকালে আর রাতে বারান্দায় বসে কিছু সময় কাটাই। বেশ শীতল ঠান্ডা বাতাসে সেই সাততলায় ভালোই লাগে। মায়ারও বোধ হয় তেমনই লাগছে। আমি হালকা কাশি দিলে মায়া আমার দিকে তাকিয়ে ওনাটা ঠিক করে নেয়। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। রাতের চেয়ে মায়াকে এখন বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওর গায়ের রং দুধের মতো একটা, সাদা না হলেও ওর গায়ের রংটা বেশ মন গড়া। আমাকে দেখে মায়া লজ্জা পেল আর আস্তে করে শুভ সকাল বলল। আমি হেসে থেকে সকালের শুভেচ্ছা জানালাম আর বললাম, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা নিয়ে আসি। খেয়েই আমরা রেল স্টেশনে রওনা হব। আপনাকে খুলনা ট্রেনে উঠিয়ে দেব। তারপর আপনি আপনার বাসায় আর আমি আমার। দেখলাম মায়া চুপচাপ শুধু আমার কথা শুনলো, কিন্তু কোনো রকম প্রতিক্রিয়াও জানালো না। আমি সেদিকে খেয়াল না দিয়ে মায়াকে বাসায় রেখে বাইরে থেকে লক করে নাস্তা আনতে চলে গেলাম। নাস্তা এনে বাসায় ঢুকে দেখি মায়া চুপচাপ মুখ কালো করে হলরুমে বসে আছে। আমি ডাইনিং রুমে নাস্তা রেখে তার কাছে এসে জিজ্ঞেস করলাম, কী হলো, আপনি সকাল সকাল মুখ কালো করে বসে আছেন কেন? কী হয়েছে? আপনার তো খুশি হওয়ার কথা, আপনি আবার আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন, তাহলে এভাবে মন খারাপ করে আছেন কেন? মায়া হঠাৎই কান্না করতে করতে বলল, আমি এখান থেকে কোথাও যাব না। আমি কথা শুনে ঠাস করে সোফার উপর বসে পড়ি। হায় হায়, এই পাগলে মেয়ে বললো কি? আবার কোন বিপদে পড়লাম? আমি কোনো রকম নিজেকে সামলে মায়াকে জিজ্ঞেস করলাম, মানে কি বলছেন? কেন যাবেন না আপনি? কি হয়েছে? মায়া কান্না করতে করতে বলল,
আমি এখন বাসায় গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। আর সত্যি বলতে আমি ওকে খুঁজে বের করতে চাই। ওকে জিজ্ঞেস করব ও কেন এমন করলো আমার সাথে। আপনি প্লিজ আমাকে আর কটা দিন থাকতে দিন, প্লিজ। মায়া হাত জোর করে বলল। আমি ওকে জোর দিয়ে বললাম, দেখুন মায়া, আমি এটা করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। একটা মেয়ের সাথে এভাবে একটা ছেলে থাকতে পারে না, আর আমার মাও আসবে 1 মাস পর, সো কোনোভাবেই সম্ভব না। আপনি তার চেয়ে খুলনা চলে যান। আপনি যাকে ভালোবাসতেন সে কখনোই আপনার ছিল না, সো তাকে খোঁজার কোনো মানেই হয় না। যে একবার চলে যায় সে আর কখনোই ফিরে আসে না। আপনি রেডি হন, আমি আপনাকে ট্রেনে উঠে দিয়ে আসি। মায়া উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, পাঠিয়ে দিন আমাকে, কিন্তু আমি মাঝপথে ট্রেন থেকে লাফিয়ে জীবন দিয়ে দিব। কারণ এখন বাসায় গেলে আমাকে এমনিও মরতে হবে, তার চেয়ে নিজেই মরে যাব। চলুন। আমি স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকিয়েছি। সে কি বললো এটা? জীবন দিয়ে দিবে? জীবন কি এতই সস্তা নাকি? আমি মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে বললাম, ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, কোথাও যেতে হবে না আপনাকে। আমার পুরা কপাল, নিজের কপালে যাকে কুড়াল মারা পড়ে, এখন তো আর কিছুই করতে পারবো না। আপনি যা বলবেন তাই হবে, তাও নিজের কোনো ক্ষতি করবেন না প্লিজ। মায়া মুহূর্তেই খুশিতে আত্মহারা হয়ে যায়। সে আমার কাছে এসে জিজ্ঞেস করে, সত্যি বলছেন তো? আমাকে আবার পাঠাতে চাইবেন না তো? আমি রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে না বললাম। সে খুব খুশি হলো, চোখ মুখ মুছে সোফায় বসে বলল, আপনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে, আর আপনাকেও। আপনি খুব ভালো মানুষ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও সোফায় হেরে যাওয়া সৈনিকের মতো বসে পড়ি আর মায়ের আনন্দমাখা মুখখানা দেখতে থাকি। হায় রে, মেয়ে মানুষ, তারা চাইলে কি না পারে। কীভাবে ম্যামকে জিম্মি করে ফেললো মুহূর্তেই। আমি তার ব্যাগটা পাশে রেখে জিজ্ঞেস করলাম, কতদিন এখানে থাকতে চান আপনি? আমার মা এসব জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। যদি নাও মারে, সে আর কোনোদিন আমার সাথে কথাও বলবে না। এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আপন আর কেউ নেই। সো বলেন, কবে যাবেন আপনি? আপনার মা আসার আগেই চলে যাব আমি, ভয় নেই। শুধু কয়টা দিন একটু থাকতে দিন প্লিজ। এখন বাসায় গেলে আমার খুব ক্ষতি হবে। খেয়াল করলাম মায়ের কথাগুলো বলার সময় খুব ভীতু আর চিন্তিত হয়ে বলছিল। বুঝলাম এখন গেলে তার সত্যিই সমস্যা হবে। আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি সকাল সকাল এত কাহিনী দেখে। সবাই গাড়া এলিয়ে দিয়ে ফেড আপের মতো বসে এলাম। মায়া আমাকে দেখে আস্তে করে অসহায় কণ্ঠে বলছে, প্লিজ আপনি আমার উপর রাগ করে থাকবেন না। আপনার দুনিয়ায় তো আপনার আপন মা আছে, যে আপনাকে অনেক ভালোবাসে। আমার দুনিয়ায় আমার আপন কেউ নেই, কেউ না। তাই আপনার এখানে একটু আশ্রয় নিতে চাই। তারপর সত্যি বলছি, আমি চলে যাব, প্রমিস। আমি মায়ের বাচ্চামো কথা শুনে মুচকে হাসলাম। মায়া বোধ হয় তা দেখেছে। ও আবার বলে, আপনার বোধহয় ক্ষুধা লেগেছে অনেক, আমি নাস্তা বেড়ে দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আমি বুঝলাম ক্ষুধা আমার না, এই মহিষিনেরই লেগেছে। আমি আবার মুচকে হেসে নিজের রুমে গেলাম। মাকে একটা ফোন দিতে হবে, নাহলে সে চিন্তা করবে। আমি ফোন নিয়ে সোজা বারান্দায় গিয়ে মাকে কল দিলাম। কিছুক্ষণ রিং হতেই মা ফোন ধরলো আর বলল, কি রে আকাশ, আজ তুই এত সকালে ঘুম থেকে উঠলি? কোনো সমস্যা হয়েছে বাবা? এই রে, আসলেই তো আমি তো কখনো এত সকালে শুক্রবার ঘুম থেকে উঠি না। এখন মাকে কি বলবো? মাকে আমি কখনোই মিথ্যা বলতে পারি না। তাই বললাম, না না মা, কোনো সমস্যা হয়নি। ভোরের কড়া আলোতে আজ ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছে, তাই ভাবলাম উঠেই পড়ি। আমার কথা রাখো, তুমি কেমন আছো সেটা বলো। আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। তোর কণ্ঠটা কেমন শুকনো শুকনো লাগছে বাবা, কিছু হয়েছে? না না মা, ওই সকাল সকাল উঠেছি তো তাই। তুমি চিন্তা করো না, তুমি আরাম করে বেরিয়ে আসো। আমি তো সারাদিন বাইরে থাকি, তুমি একা একা বসে থাকো সারাদিন। এখন ওখানে সবার সাথে আসো, আনন্দ করো, আমাকে নিয়ে চিন্তা করো না। তুই একটা বিয়ে করলে আমার আর এত দূর আসতে হতো না, আমি বৌমাকে নিয়েই ভালো থাকতাম। এই যে শুরু হয়েছে, বিয়ে আর শাদি আমার ভালো লাগে না, আর করলেও আরও পরে। মেয়ে মানুষরা অনেক জ্বালায় মা। কি, আমি তোকে জ্বালাই? ঠিক আছে যা, আমি আর বাসায় আসবই না। আরে না না, তোমাকে বলিনি, তুমি তো মা, তোমার মতো ভালো মা আর কেউ হয় না। হয়েছে, মাকে আর পান দিস না, ঠিক মতন থাকিস। রান্না বান্না নিজে না করতে পারলে বাহিরে থেকে এনে খেয়ে নিস। ঠিক আছে মা, শোনো, আমি যেই মাকে বাকি কথাটুকু বলতে যাবো, অমনি মায়া আমাকে ডাকতে ডাকতে বারান্দায় আসে। আকাশ মশাই, এই যে আবির মশাই, কই আপনি?
আমি তো পুরো নাই, জানের পানি একদম শুকিয়ে গিয়েছে। চোখ দুটা বড় বড় করে মায়ার দিকে তাকিয়ে ওকে এক টান মেরে কাছে এনে ওর মুখ চেপে ধরি হাত দিয়ে। ও দেয়ালের সাথে ধাক্কা খেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি দ্রুত মাকে বললাম, হ্যালো হ্যালো মা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শুনতাছি তো। তোর ওখানে মেয়েলি কণ্ঠ শুনলাম মনে হয়। হ্যালো হ্যালো মা, তোমার কথা আসছে না, আমি পরে কল করি। ঠিক আছে, সাবধানে থাকিস। আচ্ছা বলে দ্রুত কল কাটলাম। আজ জীবনে প্রথম মায়ের সাথে মিথ্যে বললাম। মেজাজ পুরো খারাপ হয়ে গিয়েছে আমার। মায়ের মুখ চেপে ধরে ওকে রাগীভাবে বললাম, আপনি এটা কি করছেন? মা শুনে ফেলছে আপনার কণ্ঠ। এখন যদি সে সন্দেহ করে তাহলে আমার কি হবে? এভাবে কেউ ডাকে কাউকে? হ্যাঁ। মায়ার আমার মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। আমি রাগের জন্য খেয়াল করিনি ও আর আমি কতটা কাছে। আমার শক্ত হাত দিয়ে আমি ওর মুখটা চেপে আসি। মায়া অবাক হয়ে ওর অসম্ভব সুন্দর নয়নজোড়া দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখের পাপড়িগুলো বেশ বড় বড়, যার জন্য চোখগুলো আরও বেশি সুন্দর লাগছিল। আর ওর চোখ জোড়া তো একদম মুক্তার মতো ঝলমল করে। আমি রাগীভাবে তাকালেও খুব একটা সময় লাগেনি ওর রূপে হারিয়ে যেতে। মায়ের কাছ থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসছিল। এমন মিষ্টি ঘ্রাণ দুনিয়ার সবচেয়ে দামি পারফিউমের থেকেও পাওয়া যাবে না। আমার রাগ নিমেষেই নাই হয়ে যায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে আর সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমাদের মাঝে সময়টা যেন থমকে গিয়েছে। আমার জীবনে মায়াই প্রথম মেয়ে যার এতটা কাছে আমি এসেছি। আমার অতীতে যে ছিল তাকে কোনোদিন আমি স্পর্শও করিনি, কিন্তু আজ প্রথমবার এই স্নিগ্ধ সকালে আমি কোনো মেয়েকে স্পর্শ করছি, তাও তার এতটা কাছে এসে। আমার হৃদয়ের স্পন্দন ক্রমশ বেড়েই যাচ্ছিল। মায়ারও বোধহয় একই অবস্থা। খেয়াল করলাম ওর পুরো মায়াবী মুখখানায় গোলাপি আভা ধারণ করছে, যার মানে হলো ও অনেক লজ্জা পাচ্ছে। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। আমার যে মায়াকে ছেড়ে দেওয়া উচিত তা আবার তো মাথায় আসছেই না। ওর নরম মিষ্টি ঠোঁটজোড়া আমার হাতের পিছনে লুকিয়েছিল। আমি বেশ অনুভব করছিলাম তার স্পর্শকাতর উষ্ণতা। আস্তে আস্তে যেন আমি মায়ার মাঝেই ডুবে যাচ্ছিলাম। হঠাৎই মায়ার চোখটা অন্যদিকে সরিয়ে ফেলে, আর সাথে সাথে আমার ঘোরটাও কেটে যায়। আমি ওর মুখ থেকে হাত সরিয়ে ফেলি। মায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। আমি ওকে আস্তে করে বললাম, সরি, এবং প্লিজ আর কখনো আমাকে এভাবে ডাকবেন না যদি আমি কলে থাকি, নাহলে সমস্যায় পড়তে হবে আমাকে। মায়া মাথা নাড়িয়ে এসে আচ্ছা বললো। আমি কেউ লজ্জা পাচ্ছিলাম, তাই দ্রুত ওকে ছেড়ে নাস্তা খেতে আসলাম। ওকেও আসতে বললাম। ও বললো একটু পর আসবে। আমি ডাইনিং রুমে চুপচাপ বসে আছি। একটু আগে কি হলো তা ভাবছি। এমন অনুভূতি কিংবা অনুভব আমার আগে কখনোই হয়নি। বুকটা এখনো ধুকপুক ধুকপুক করছে। মায়াকে এতটা কাছ থেকে দেখে আমি কেমন জানি হয়ে গিয়েছি। কিছুক্ষণ পর সে আসে, এসে দেখে আমি তার জন্য বসে আছি। মায়া আস্তে করে বলে, আপনি এখনো খাওয়া শুরু করেননি? মেহমানকে রেখে একা খাওয়া যায় বলেন? আপনিও বসুন, একসাথে খেয়ে নিই। ঠিক আছে। আমি আর মায়া শেষমেশ খেতে বসলাম। খেতে খেতে ভাবছি মায়াকে নিয়ে একসাথে কিভাবে এতটা দিন থাকবো। আজ প্রথম দিনে এই অবস্থা, না, আমাকে ঠিক থাকতে হবে। আমি যতটা সম্ভব ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করব। ওর মতো কিছুদিন থাকুক, তারপর তো চলেই যাবে। কিন্তু আমি বুঝতে পারছি না একটা মেয়ে কিভাবে এত মিষ্টি হয়। আমার মতো মানুষকে সে তার চোখ দিয়েই কাবু করে ফেললো। মেয়ে মানুষ বড়ই আজব সৃষ্টি। তাদের গায়ে পুরুষের মতো শক্তি না থাকলেও তাদের চেয়ে 10 গুণ শক্তিশালী পুরুষকে তারা নিমেষেই বশ করেই ফেলতে পারে। আমি সব ভাবতে ভাবতে মুচকে হাসছিলাম। হাসতে হাসতে মায়া কীভাবে খাচ্ছে তা দেখার জন্য যে চোখ তুলে তাকাই, অমনি আমাদের চোকাচুকি হয়। মানে মায়া এতক্ষণ আমাকেই দেখছিল। মায়া লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। আমি অবাক হই, এই মেয়েটা আসলে অনেক দুষ্টু। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমি নাস্তার প্লেট গোছাতে নিলে মায়া আমাকে বাধা দিয়ে বলল, আপনার বাসায় ফ্রিতে কোনো কাজকর্ম না করে আমি থাকবো না। আমাকে কিছু করতে দিন। আমি রান্না বাদে বাসার বাকি সব কাজ পারি। রান্না যে একেবারেই পারি না তা না, শুধু মশলাগুলো আন্দাজ করে দিতে পারি না। আরে সমস্যা নেই, আপনি মেহমান, আপনাকে কাজ করতে হবে না, আপনি বরং আরাম করুন। একদম না, আমি যতটুকু পারি করব, দিন আমাকে। বলে আমাকে সরিয়ে দিয়ে সে সব গোছাতে শুরু করলো। আমি হল রুমে গিয়ে সোফাতে বসে সব দেখছি যে সে কীভাবে কী করছে। দেখলাম ডাইনিং টেবিলে সুন্দর করে গুছিয়ে কিচেনে গিয়ে নাস্তার প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে ফেললো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে সত্যি আমাকে দেখিয়ে দিল মায়া ঠিক আমার মায়ের মতো করেই কাজ করে। মা যেভাবে কাজ করে সেও সেম সেভাবেই কাজ করে। তা আমি আরও বেশি অবাক হলাম। সে কাজ শেষ করে এসে বলে, ঝাড়ুটা কোথায়? আমি আবার অবাক হয়ে বললাম, ঝাড়ু? আপনি ঝাড়ু দিয়ে কী করবেন? আপনাকে টিপাবো, বলেন কোথায়? কি? আমি আবার কি করলাম? আরে ঘর ঝাড়ু দিব। আরে না না, লাগবে না, আমি পরে দিবনি। আপনি অনেক কিছু করেছেন, এবার গিয়ে রেস্ট নিন। মায়া আমার দিকে ভ্রু কুচকে আগেভাবে তাকিয়ে আছে। আমি ভয়ে হাত দিয়ে দেখিয়ে দিলাম। সে ঝাড়ু নিয়ে আমাকে আরও একবার অবাক করে দিয়ে
পুরো বাসা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেললো। তারপর ফ্রেশ হয়ে এসে আমার সামনে বসলো। আমি তাকে টিভির রিমোটটা হাতে দিয়ে বললাম, আপনি এবার টিভি দেখতে দেখতে রেস্ট নিন, আমি আর একটু ঘুমাই গিয়ে। ঠিক আছে। মায়ের হাতে রিমোট দিয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম। আজ আর দরজা লাগালাম না, কারণ মায়ের উপর এখন অনেকটা বিশ্বাস হচ্ছে। যদি এখনও সে কিছু করে তাহলে সেটা আমার একান্তই কপালে লেখা ছিল। বেডে শুয়ে মনে মনে ভাবছি আজকের সকালের মুহূর্তটা সত্যিই স্মরণীয় থাকবে। কিন্তু মায়া কি মনে মনে আমাকে খারাপ ভাবছে না তো? কারণ সতে হলো তার মনে অন্য একজন আছে। আমি এখনও বুঝি না কীভাবে একটা ছেলে মায়ের মতো মেয়েকে ধোকা দিতে পারে। তার মতো সাংসারিক মেয়ে পাওয়া বিরল ব্যাপার এই যুগে। কিন্তু মেয়েটা রান্না পারে না কেন? তার মা ওকে শুকায় নেই? পর জিজ্ঞেস করতে হবে সব কিছু। এখন ঘুমাই। মায়ের কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে জুম্মার আজান শুনে দ্রুত উঠে পড়ি, কারণ নামাজে যেতে হবে। উঠে হাই দিতে দিতে বাইরে এসে দেখে মায়ের টিভি ছেড়ে সোফাতে খুব নিষ্পাপভাবে আরামে ঘুমাচ্ছে। আমি মুচকে হাসি দিয়ে টিভিটা অফ করে দিয়ে আমার রুম থেকে একটা কাঁথা এনে তার উপর দিয়ে দিলাম। সে ঘুমের মাঝে সেটা জোরে ধরে আরও আরাম করে ঘুমাচ্ছে। আমার কেন জানি মায়ের ঘুমন্ত মুখখানে দেখতে বেশ ভালো লাগে। অন্যরকম একটা অনুভূতি হয়। কিছুক্ষণ তাকে মন ভরে দেখে মুচকি হেসে শাওনিতে চলে যাই। তারপর বের হয়ে নামাজের জন্য রেডি হয়ে বাইরে এসে দেখি সে এখনও ঘুমাচ্ছে। বোধ হয় সারা রাত ঘুমায়নি, তাই এখন এত কাজ করে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আমি তাকে কোনো ডিস্টার্ব না করে আস্তে করে মেন গেট বাড়ি থেকে লক করে দিয়ে নামাজে চলে যাই। নামাজ শেষ করে অনেক বড় একটা রেস্টুরেন্টে গিয়ে মায়ের জন্য ভালো ভালো অনেক খাবার কিনে নিই। তারপর সব কিছু নিয়ে বাসার দিকে আসি। দারুণ চাচা আমাকে দেখে বলেন, কি চাচা, এত খাবার আনলেন যে আজ? চাচা আম্মা বাসায় নাই তো, তাই ভাবলাম একা একা একটু পার্টি করি। দারুণ চাচা হাসতে হাসতে বললেন, ঠিক আছে যান। আমিও তার সাথে মজা করে খাবার নিয়ে লিফট দিয়ে সোজা বাসায় চলে আসি। দরজা খুলতে দেখি মায়ের সোফাতেই নেই। এদিক ওদিক তাকিয়েও কোথাও পেলাম না। বুঝলাম সে আবার বারান্দায় গিয়েছে। আমি খাবারগুলো রেখে আমার রুমে গিয়ে বারান্দায় উঁকি মারতেই পুরো থ। আমি দেখি মায়া তার লম্বা ঘন কালো চুলগুলো পিছন থেকে সামনে এনে রোদে শুকাচ্ছে। মায়ের চুলগুলো যে এত লম্বা তা আমি বুঝতেই পারিনি। আমি অপলক দৃষ্টিতে শব্দহীনভাবে দাঁড়িয়ে শুধু তাকেই দেখছিলাম। সে আনমনে তার চুলগুলো তোয়ালে দিয়ে মুছেই যাচ্ছে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। হঠাৎ মায়ের চুল মুছতে মুছতে দরজার দিকে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। ও পুরো হতভম্ব হয়ে যায়। আমিও সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ি। কি বলবো এখন ওকে? ও কি না কি ভাবছে মনে মনে কে জানে। মায়া কোনো কিছু বলার আগে আমি ওকে বললাম, খাবার এনেছি আপনার জন্য, তাড়াতাড়ি আসুন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। বলাই রুমের ভেতর চলে আসি। বাইরের জামা পরিবর্তন করার জন্য ওয়াশরুমে গেলাম। বেরিয়ে এসে সোজা ডাইনিং রুমে এসে খাবারগুলো প্যাকেট থেকে বের করতেই থাকি। এর মধ্যে মায়াও গেস্ট রুম থেকে বেরিয়ে আসে। আমি শুধু এক নজর ওর দিকে তাকিয়েছিলাম। দেখলাম সে নীল কালারের একটা কামিজ পরছে। এত বেশি সুন্দর লাগছিল তাকে আমি বলেই বোঝাতে পারবো না। কিন্তু একবারের বেশি তাকাতে পারলাম না, কারণ খুব লজ্জাজনক কাজ করছি একটু আগে। মায়া এসে আমার পাশে দাঁড়িয়ে লজ্জাসিক্ত কণ্ঠে বলল, আপনি বসুন, মেয়েদের কাজ মেয়েদেরই বানায়, আমি বেড়ে দিচ্ছি আপনাকে। আরে সমস্যা নেই, আমিও সাহায্য করি। মায়া আবার সেই ভ্রু কুচকে আমার দিকে রাগীভাবে তাকায়। আমি ভয়ে চুপচাপ চেয়ারে বসে পড়ি। সে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে দেয়। আমি তাকে বললাম, আপনার জন্য অনেক বড় রেস্টুরেন্ট থেকে মজার মজার সব খাবার এনেছি, সবগুলো খাবেন কিন্তু। মায়া চেয়ারে বসে খাবারগুলো দেখে বলে, এতগুলো খাবার একা কিভাবে খাবো? একা কই, আমাকে নিয়ে খাবেন না বুঝি? মায়া লজ্জা পায় আর মুচকে একটা হাসি দিয়ে ফেলে। আমি প্রথম তার মুখে হাসি দেখলাম। বিশ্বাস করুন, এই হাসি দিয়ে যেন মুখটা ঝরছিল মনে হচ্ছে। কি অমায়িক হাসি তার! আহ, মনটাই ভরে গেল। আমি মনের অজান্তেই বলে ফেললাম, আপনার মুচকি হাসিটা অসম্ভব সুন্দর, সবসময় হাসি খুশি থাকবেন, দেখবেন সব কিছু ভালো হবে। মায়া খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলল, একটা সময় অনেক হাসতাম, কিন্তু এখন হাসিটা বোঝার মতো লাগে, হাসতে খুব কষ্ট হয়। তার কষ্ট আমাকে কথা শুনে বুঝলাম প্রেমিকের জন্য বোধহয় মনে কষ্ট জমেছে অনেক। তাই তাকে কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আপনি যাকে মনে প্রাণে ভালোবাসেন সে খুবই হতভাগা, আপনার কোনো দোষ নেই। আজকাল কজনই বা এরকম অন্ধভাবে কাউকে ভালোবাসে বলেন? আপনি বেশি ছিলেন তাই ধরাও খেয়েছেন। সত্যি বলতে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসতে জানে তাদের কেউ ভালোবাসে না। আপনি পারবেন না জানি, তবে তাও বলছি তাকে ভুলছেন। মনের মধ্যে কষ্ট পুষে রাখবেন না, নাহলে এই কষ্টগুলো জমে মনটা পাথর হয়ে যাবে। কথাগুলো শেষ করে মায়ের দিকে তাকিয়ে দেখি সে কাঁদছে আর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তার কান্না দেখে অস্থির হয়ে বললাম, আরে আরে কাঁদছেন কেন, কী হয়েছে? আচ্ছা আচ্ছা, তাকে বলতে হবে না, আপনি প্লিজ কান্না করবেন না, আমি আর কিছু বলবো না, সরি। মায়ের চোখ মুছে বলে, আরে শান্ত হন, আপনার কথা শুনে কাঁদছি না, কিছু অবাক্ত কষ্টের কথা মনে পড়েছে, তাই অজান্তেই কখন যেন চোখগুলো ভিজে গেছে।
যাই হোক, আপনি খুব ভালো মানুষ আর বেশ পচাও। আমি মায়ের লাস্টের কথা শুনে পুরো আশ্চর্য। তাকে সাথে সাথে জিজ্ঞেস করলাম, আমি পচা? কিন্তু কেন, কি করলাম আবার? আপনি পচা না তো কি? তখন ওভাবে চুপচাপ চোরের মতো আমাকে দেখছিলেন কেন? আমি মায়ের কথা শুনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছি। কি বলবো ওকে? তাই মাথা নিচু করে চুপচাপ খেতে থাকি। সে আবার বলল, ভালো হয়ে যান, বুঝেছেন? না হলে কিন্তু আপনার খবর আছে। আবার এমন করলে দেখেন আপনাকে কি করি। আচ্ছা হয়েছে, সরি। আপনি এত সুন্দর হলে কি করব আমি? আপনার চুলগুলো এত লম্বা আর ঘন, আমি আগে কখনো সরাসরি এমন দেখিনি। তাই কি যেন। হয়েছে হয়েছে, থামুন তো। লজ্জা শরম নেই আপনার দেখছি। উফ, চুপচাপ খাওয়া শেষ করেন। ঠিক আছে। আমি খেতে খেতে আর চোখে তাকিয়ে দেখি মায়ের মুখখানায় আবার সেই গোলাপি আভা ধরছে। মানুষের লজ্জা একদম নাস্তানাবুদ। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে মায়া আবার সব গুছিয়ে ফেলে। মনে মনে ভাবছি, এই মেয়েকে যে বিয়ে করবে তার পুরো রাজকপাল। আজকাল সাংসারিক মেয়ে পাওয়া আর সোনার হরির পাওয়া একই। মনে সব ভাবতে ভাবতে হলরুমে এসে বসলাম। টিভিটা চালাম খবর দেখবো বলে। এর মধ্যেই ফোনটা বেজে উঠলো আর সাথে সাথে পেলাম ভয়, কারণ মা কল দিয়েছে। আমি মায়ের দিকে তাকালে দেখি মায়া আগে থেকেই ঠোঁটের উপর আঙুল দিয়ে ইশারায় চুপ হয়ে আছে। বোঝাচ্ছে আমি হেসেই দিলাম এর কাণ্ড দেখে। তারপর গলাটা ছেড়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ মা, বলো। কিরে, এতক্ষণ লাগে কল ধরতে? কই ছিলি? সরি। খাওয়া দাওয়া করেছিস বাবা? হ্যাঁ মা, মাত্রই খেলাম। ওই যে আমাদের এখানে বড় রেস্টুরেন্ট আছে না, ওখান থেকেই খাবার এনেছি। ও, যাক ভালোই করেছিস। আমি তো ভেবেছি তুই নিজেই রান্না করবি। না, আজকে করিনি। তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, খেয়েই তোকে কল দিলাম। ও, তুমি চিন্তা করো না মা, আমি তো আর সেই ছোট না, নিজেকে সামলাতে পারবো। মায়ের মন বুঝবি না। সন্তান যতই বড় হোক না কেন, মা বাবার কাছে সে ছোটই থাকে। আচ্ছা ঠিক আছে। ঘুমা তাহলে, আজকে তো অনেক সকালে উঠেছিস। আমি রাখছি। আচ্ছা, তুমি সাবধানে চলাফেরা করো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। ঠিক আছে। মা কল রেখে দেয়। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। ফোন পাশে রাখতেই মায়া এখনও সেই ঠোঁটের উপর আঙুল রেখেই আমার সামনে এসে বসলো। আমি হাসতে হাসতে তাকে বললাম, এখন এসব কথা বলতে পারেন, সমস্যা নেই। মায়া মুচকে হেসে আঙুল সরালো আর বলল, আমি ঠিক করেছি, আপনার কল আসলেই আমি চুপ করে থাকবো এভাবে। না হলে সকলের মতো আবার রাগ দেখাবেন আপনি, সাথে এক গাদা লজ্জাও দিবেন। আহা, আপনি এখনো মাইন্ড করে আছেন? সরি সকালের জন্য। আচ্ছা ঠিক আছে। আপনি টিভি দেখবেন? তাহলে দেখতে পারেন। আমি ঘুমাবো। মা ঘুমাতে বলেছে আমাকে। বাহ, আপনি তো একদম আপনার মায়ের বাধ্য ছেলে। বলতে পারেন, কারণ এই দুনিয়াতে মা ছাড়া যে আপন আর কেউ নেই আমার। তাই মাকে অনেক বেশি ভালোবাসি। জানেন, বাবা যখন মারা যায়, মা অনেক কষ্ট করে আমাকে বড় করে। আমি নিজের চোখ দিয়ে মাকে কষ্ট করতে দেখেছি। সে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে আমাকে আজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছে। আমি মাসে এখন লাখ টাকা ইনকাম করি। আমার মা আজ আরামে আছে। বাবা মার কষ্ট যদি সন্তানরা না বুঝতে পারে, তাহলে কোনোদিন সেই সন্তান তাদের মর্ম বুঝবে না। বাবা মায়ের মতো আপন আর কেউ নেই পৃথিবীতে। আমার মা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি। তাই সে এখন এক প্রকার রাগ করে গ্রামে ঘুরতে গেছে। কেন বিয়ে করতে চায় না জানেন? কেন? আমি অনেক দেখেছি, অনেক। আজকালকার শিক্ষিত মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি এসে সবার আগে ছেলে আর মায়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, তারপর ছেলেকে ম্যানিপুলেট করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য করে। আমি এটা কখনো হতে দেবো না। আমার কোনো মেয়েকেই বিশ্বাস হয় না তারা কীভাবে এমনটা করতে পারে। তাদেরও তো বাবা মা আছে, তাই না? তাদের বাবা মাদেরও যদি এমন অবস্থা হয়, তখন কেমন হবে? সত্যি আপনার মতো সন্তান পাওয়ার ভাগ্যের ব্যাপার। একটা কথা ঠিক বলেছেন, বাবা মা সবচেয়ে বেশি আপন, তাদের মধ্যে সবচেয়ে বেশি আপন হলো মা। আপনি খুবই ভাগ্যবান, আপনার আপন মা আছে যে আপনাকে অনেক ভালোবাসে। আমি অবাক হয়ে বললাম, আমি কেন, আপনার নেই? না না, আছে তো, তবে আপন না, সৎ মা। মায়া অদ্ভুত একটা হাসি দিল। আমি ওর হাসি আর কথা শুনে আকাশ থেকে পড়লাম। সৎমা মানে কি? আমি নড়ে চড়ে বসে মায়াকে আবার জিজ্ঞেস করলাম, আমি ঠিক বুঝলাম না কিছুই। আমাকে একটু খুলে বলবেন আপনার সম্পর্কে? মায়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা নিচু করে বলল, আপনাকে এখন কিছু কথা বলবো, তবে আপনি আমাকে প্রমিস করুন যে আমাকে খারাপ ভাববেন না কিংবা বের করে দিবেন না।
প্রমিস প্রমিস, আপনি শুধু বলুন, আমি সব শুনতে চাই, প্লিজ বলুন। দেখলাম মায়ের চোখ জোড়া অশ্রুতে ভরে এসেছে। সে একবার মুছে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আমি কাউকে ভালোবেসে ঢাকায় আসিনি, কিংবা আমার এখানে পরিচিত কেউই নেই। আপনাকে রাতে যা বলেছি সবই মিথ্যা ছিল। শুধুমাত্র আপনি যেন আমাকে একটু জায়গা দিন, তাই মিথ্যাগুলো বলেছি। মায়ের কথা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। এই মেয়ে বললোটা কি? তার কোনো প্রেমিক নেই, সে আমাকে মিথ্যা বলছে? তাহলে সত্যটা কি? আমি অবাক কণ্ঠে মায়াকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? আর সত্যটা তাহলে কি? আমাকে সব খুলে বলুন। মায়া অজরে কান্না করতে করতে বলল, আমার আপন মা মারা গিয়েছে আমার বয়স যখন 15 বছর। মা মারা যাওয়া ঠিক 3 মাস পরই বাবা আরেকটা বিয়ে করে। আমি তখন ছোট হলেও সব বুঝি। খুব অবাকই সেদিন যে কিভাবে বাবা মা মারা যাওয়া মাত্র 3 মাসের মাথায় আরেকজনকে বিয়ে করে বাসায় আনে। আমার মায়ের গর্ভে শুধু আমি একাই ছিলাম। মাকে হারিয়ে আমি পুরো স্তব্ধ হয়ে যাই। আমার সাজানো সুন্দর জীবনটা হঠাৎ করেই অন্ধকার হয়ে যায়। কিন্তু যখন নতুন মা আসে, বাবার উপর কিছুটা রাগ হলেও নতুন মায়ের ভালোবাসা থেকে আমি আস্তে আস্তে ঠিক হচ্ছিলাম। কিন্তু যেই বিয়ে 6 মাস পার হয়, আপন মা আর সৎ মায়ের তফাৎটা আমি হাড়ে হাড়ে বুঝতে শুরু করি। আমার সৎ মা আর আমাকে কাছে ডাকে না, আমাকে খেতে বলে না, আমার সাথে ভালোভাবে কথা বলে না। আমি যদি নাও খেয়ে থাকি, একটা বার এসে কোনো খবরও নেয় না। একদিন খুব অসুস্থ হয়ে সারাদিন বিছানায় পড়েছিলাম। না বাবা না আমার সৎ মা আমাকে দেখতে এসেছিল। ভাগ্য ভালো, সেই দিন কোথা থেকে যেন ছোট মামা আমার প্রিয় ফল মানে লিচু নিয়ে আসছিল আমার কাছে। এসে দেখে আমার এই অবস্থা। সেদিন মামা যদি আমাকে হাসপাতালে না নিত, তাহলে হয়তো আপনার আজ এতটা সমস্যা হতো না। শুধু আপনার না, আমার পরিবারও আমার বোঝা থেকে বেঁচে যেত। যাই হোক, সেই দিন থেকে শুরু হয় বেঁচে থাকার লড়াই। আমি বুঝে যাই যে আমার আপন মায়ের সাথে আমার আপন বাবাও চলে গিয়েছে, কারণ সৎ মা আমাকে সরাতে চাচ্ছিল। সেটা বাবা বুঝেও সৎ মাকে কিছু না বলে সেও উঠে পড়ে লাগে আমাকে ভাগানোর জন্য। মামা বাড়ি নানা বাড়ি পালিয়ে পালিয়ে কোনো রকম ইন্টারটা আমি পাশ করি। আমার পড়াশোনার যাবতীয় খরচ আমার মামারাই দিত, কারণ আমার সৎ মা আমাকে বের করতে সক্ষম হয়েছে বাসা থেকে। বের করবেই বা না কেন, তার অনাগত সন্তান যেন বাবার সব সয় সম্পত্তি পায়, সেজন্যই আমাকে সরানো। আমি পালিয়ে পালিয়ে 5টা বছর পার করি, কিন্তু এখন আর পারছিলাম না। বাবা আমাকে বাসায় বন্দি করে ফেলে, যাতে সে আর সৎ মা মিলে তাদের ঠিক করা এলাকার সবচেয়ে বড় গুন্ডাটার কাছে আমাকে বিক্রি করতে পারে। বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, আমি তখনও ঘরে বন্দি, কিছুই জানি না। আমাদের বাসায় সেই প্রথম থেকে কাজ করা একটা খালা ছিল, সে এর সাথে থাকতো সব সময়। সে সবকিছু বুঝে তার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে পালিয়ে যেতে সাহায্য করে। আকাশ সাহেব, সে আর কি করেছে জানেন? তার জমানো 3000 টাকা আমাকে দিয়ে বলেছে, মা তুই এখান থেকে অনেক অনেক দূরে চলে যা, আর কোনো দিন আসিস না, তুই যা মা। আমি রাত 11টার ট্রেনে উঠে সকালে ঢাকায় এসে পৌঁছাই। আমি জানতাম ঢাকাতে হাতির ঝিল নামে সুন্দর একটা জায়গা আছে, তাই এখানে এসে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বসে থাকি। আমি কোনো ফোন আনিনি, না হলে ওরা আমাকে খুঁজে বের করে ফেলবে। রাত যখন গভীর হতে থাকে, আমি দিশাহারা হতে থাকি। খুব ভয় করছিল, কারণ অনেকেই আমাদিকে কেমন কেমন ভাবে জানি তাকাচ্ছিল। আমার খুব ভয় করছিল, তাও সাহস করে কারোর কাছে সাহায্য চাওয়ার জন্য অনেকবার ইশারা করি, কিন্তু কেউ গাড়ি থামায়নি। তাই আপনার বাইকের সামনেই চলে আসি আমি। আপনাকে দেখে কেমন জানি স্বস্তি পাই, তাই
আমার এত বড় গল্পটা না বলে একটা মিথ্যে গল্প বানিয়ে বলি, যাতে আপনি আমাকে একটু সাহায্য করেন। কিন্তু আমি মোটেও ভাবিনি আপনি আমাকে সন্দেহ করবেন বা খারাপ ভাববেন। আমি হতবাক হয়ে যাই যখন আপনি চলে যান। ঠিক করি এই পানিতে ঝাঁপ দিয়েই মায়ের কাছে চলে যাব। ঠিক তখনই আপনি আবার আসেন, আর তারপর তো সব আপনার জানাই। একটা গুন্ডার কাছে প্রতিনিয়ত দর্শন হওয়ার থেকে বাঁচতেই এই অজানা ইট পাথরের শহরে চলে এসেছি। জানি না সামনে কি আছে আমার কপালে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আসলে আমি চাইলে হয়তো আরো অনেক দিন আপনাকে এই মিথ্যে বলে থাকতে পারতাম, কিন্তু আমার মনটা ভারী হয়ে আসছিল। আপনি খুব ভালো একটা মানুষ, তাই আজ সত্যিটা বলেই দিলাম। আমাকে ক্ষমা করবেন। আপনার যদি আমার এই সত্য শুনে আমাকে খারাপ মনে হয়, আপনি বলুন, আমি এখনই চলে যাব। কথাগুলো শেষ করে মায়ের ডুকরে ডুকরে কাছে আমি সম্পূর্ণ স্তব্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দুনিয়ায় এমন বাবা মা হতে পারে? তাহলে কি এই চাপা কষ্টের জন্য মায়া এভাবে কেঁদে কেঁদে উঠছিল? মায়ের এই অপ্রিয় সত্য শুনে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি জানতাম বাবা মার মতো আপনার কেউ হয় না। সেই বাবা মাই যে সন্তানের কাল হয়ে যাবে তা কল্পনাও করিনি। আমি এখন সম্পূর্ণ অনুভব করতে পারছি মায়া কতটা কষ্টে আছে। আমার খুব রাগ হচ্ছিল, রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। এর একটা মায়ের উপর নয়, তার পরিবারের উপর হচ্ছে। আমি দু হাত দিয়ে আমার পুরো মুখটা একবার মুছে নিলাম। তারপর উঠে মায়ের কাছে গিয়ে তার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে তার হাত দুটো শক্ত করে ধরি। সে অবাক হয়ে কান্না সিক্ত নয়নে আমার দিকে তাকায়। আমাদের দুজনের চোখ এখন সম্পূর্ণ একে অপরের দিকে তাকিয়ে আছে। আমি এবার বলতে শুরু করি, প্রথমত আমি খুবই দুঃখিত আপনার কাছে এত কিছু না জেনে কত খারাপ ব্যবহার করছি আপনার সাথে। আপনার কোথাও যেতে হবে না, আপনার যতদিন ইচ্ছা আপনি এখানে থাকুন। আমি মাকে সব বুঝে বলবো। মা যদি আমার কথা নাও মানে আমি আপনাকে আলাদা একটা ফ্ল্যাট কিনে দেবো, আপনি সেখানে যতদিন খুশি থাকবেন, কিন্তু আপনার কোনো ক্ষতি আমি হতে দেবো না, প্রমিস করছি। মায়া মুচকে হাসে আর বলল, পাগল হবে না আকাশ সাহেব, আমার জীবনটা তো শেষ যেই দিন আমার আপন মা মারা গিয়েছে। আপনার মাকে আমার কথা বলে অযথা কষ্ট আর ঝামেলা দিতে হবে না। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। আপনার মা আসার আগে আমি আবার আমার পরিবারের কাছে ফিরে যাব, তবে তার আগে জীবনটা শেষবারের মতো করে বাঁচতে চাই। জানি আপনার কাছে কোনো কিছু চাওয়ার আমার বিন্দুমাত্র অধিকার নেই, তবুও শেষবারের মতো একটা আবদার ভিক্ষা হিসেবে চাইবো, রাখবেন? বলুন। আপনার শহরটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন আপনার বাইকে করে? আমি কখনো কোথাও ঘুরতে যেতে পারিনি। আনন্দ কি জিনিস আমি ভুলে গিয়েছি, তাই শেষবারের মতো এই আবদারটুকু রাখবেন আমার। আমি আর কিছুই চাই না এই সাদা কালো জীবনে। আপনি যা বলবেন তাতেই আমি রাজি, কিন্তু আপনার কি ফিরে না গেলে হয় না? আমি তো বলছি আপনাকে থাকতে। মায়া হাত দুটো ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে গেস্ট রুমে যাওয়ার আগে বলল, আপনি সবকিছু যতটা সহজভাবে নিচ্ছেন, এই সমাজ কখনো তা নিবে না। আমি চাই না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক। আপনি আমার জীবনের শেষ আবদারটা পূরণ করুন, আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি। বলেই মায়া তার রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বুঝলাম আমার সামনে সে আর কাঁদতে চাইছে না। আমি তার কথাগুলো শুনে কষ্টে নিথর হয়ে মাটিতেই বসে থাকি। তাকে কিছু বলার মতো আমার কাছে আর কিছুই নেই। আমি অনেকটা সময় ওভাবেই বসে থাকি। মায়ের অব্যক্ত অপ্রিয় সত্যগুলো শুনে আমি এখনও স্তব্ধ হয়ে আছি। তবে ও আমার কাছে একটা শেষ আবদার করছে। আমি চাই ওর আবদারটা পূর্ণতা পাক, তাই নিজেকে সামলে উঠে দাঁড়ালাম। অনেক কিছু ভাবতে হবে। মায়াই ইট পাথরের শহরটা ঘুরে দেখতে চায়, একটু আনন্দ করতে চায়, জীবনটাকে উপভোগ করতে চায়। আর আমি তার এই প্রতিটা চাওয়ার পূরণ করতেও চাই। আমি শুধু আমার রুমে এসে ফোনটা খুঁজে বসকে একটা কল দিলাম। কিছুক্ষণ রিং হতেই বস কল ধরে। আমি তাকে সালাম দিয়ে বললাম, সরি স্যার, এই বন্ধের দিন আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করলাম। না না, সমস্যা নেই আকাশ। তুমি কি জরুরি কিছু বলবে? জি স্যার, আসলে স্যার আমি তো এই পর্যন্ত তেমন কোনো ছুটি নেইনি অফিস থেকে। আমাকে কি এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া যাবে? শুধু এই একটা সপ্তাহ আমাকে ছুটি দিন স্যার। দরকার হলে আমি আর কখনো ছুটি চাইবো না। আহা, এভাবে বলছো কেন? তুমি তুমি আমার অফিসের একটা বড় সম্পদ। তোমার মেন্টালি ভালো থাকা আমার জন্য অনেক উপকারী।
তোমার যে কয়দিন লাগে তুমি ছুটিতে থাকো, কোনো সমস্যা নেই। সত্যি বলছেন স্যার? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি 1 সপ্তাহ ছুটিই নেব, আর বাসায় বসে যতটুকু পারি ততটুকু কাজ করে দেব। কোনো কাজ পেন্ডিং থাকবে না ইনশাল্লাহ। আমি কথা দিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তুমি এত চিন্তা করো না, তুমি রিল্যাক্সে ছুটি কাটাও। তা আকাশ, তুমি ছুটি কেন নিতে চাচ্ছ সেটাই তো জানা হলো না। আসলে স্যার, পার্সোনাল কিছু কাজ এসে পড়ছে, যেটা না করলেই নয়, তাই একটু। ওহো, ওকে ওকে, কোনো সমস্যা নেই। তুমি ছুটি শেষ করে মাইন্ড ফ্রেশ করে কাজে এসো। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। এরপর বসকে সালাম দিয়ে ফোন রেখে দিলাম। আসলে বস আমাকে খুব ভালোবাসে, বাজবেই বা না কেন। আমার বানানো অনেক সফটওয়্যার অ্যাপ্লিকেশন থেকে মাসে মাসে অনেক টাকা মুনাফা করে তার কোম্পানি। আর আমাদের বস মনে করেন তাদের এমপ্লয়িরা সুস্থ এবং ফ্রেশ মাইন্ডে থাকলে তাদের কাছ থেকে আরও ভালো আপ টু ডেট পাওয়া যাবে। তাই তার কাছে ছুটি চাইতেই তিনি দিয়ে দিয়েছেন। আমি চাই এই একটা সপ্তাহ সম্পূর্ণ মায়াকে দিতে। তার প্রতিটা ইচ্ছা আমি পূরণ করতে চাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। আমি বাইরে গিয়ে কিছু ফাস্ট ফুড কিনে আনি। এসে দেখি মায়া এখনও বের হয়নি। আমি সুন্দর করে খাবারগুলো সাজিয়ে আস্তে আস্তে মায়ের রুমের কাছে গিয়ে দরজায় নক করলাম। 2 বার নক করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মনে মনে ভয় পাচ্ছিলাম যে আবার খারাপ কিছু করে বসলো নাকি। তাই মায়া বলে যেই জোরে ডাক দিতে যাব, তখন সে বেরিয়ে আসে। বেরিয়ে আমাকে দেখে সে মাথা নিচু করে ফেলে আর বলে, কিছু বলবেন? আমি লাইটের আলোতে যতটুকু দেখলাম তাতে বুঝলাম সে অনেক কেঁদেছে এতক্ষণ। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে তার এই অবস্থা দেখে। কিন্তু এখন এসবের সময় নেই। আমি মায়াকে অনেক খুশি করতে চাই, তার ইচ্ছেগুলো সব পূরণ করতে চাই। আমি খপ করে তার হাত দুটো ধরলাম। সে বেশ অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হলো একটু ভয়ও পেয়েছে। আমি বেশ কষ্ট করে মুখে হাসি এনে বললাম, এভাবে রুমের মধ্যে নিজেকে বন্দি করে রাখলে আপনার আবদারটা কীভাবে পূর্ণ হবে? হ্যাঁ। মায়া চুপ করে আছে, মাথা নিচু করে। আমি তার হাত দুটো ছেড়ে তার গালে হাত দিলাম। সে রীতিমতো কেঁপে ওঠে। আমি দেখে অন্য কোনো রিয়াকশন না দিয়ে তার চোখগুলো একসাথে মুছে দিতে দিতে বললাম, এই যে আপনার চোখগুলো যেভাবে মুছে দিচ্ছি, ঠিক তেমনই আপনার সব কষ্টগুলোও মুছে দেবো আমি। শুধু আমার উপর একটু বিশ্বাস রাখুন। আমার কথাগুলো শুনে মায়া অবাক নয়নগুলো আস্তে আস্তে মলিন হতে থাকে। তার গালগুলো এখনও আমার আয়ত্তে, বেশ নরম তুলার মতো তার গালগুলো। মেয়েদের গাল যে এত নরম হয় জানা ছিল না। মায়াকে এই নিয়ে 3য়বারের মতো স্পর্শ করছি। প্রথম স্পর্শটা অনাকাঙ্ক্ষিত ছিল, দ্বিতীয় স্পর্শটা তাকে সামলানোর জন্য ছিল, আর এখন আর 3য় স্পর্শটা আছে তাকে বাঁচতে দেওয়ার বিশ্বাস। আমি মায়ের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি সুন্দর একটা নিষ্পাপ মেয়ে, কেউ বাইরে থেকে দেখলে কখনোই বুঝবে না মেয়েটার ভেতর থেকে একদম শেষ। সত্যি বলতে আমিও বুঝিনি। মায়া যতবার কাছে এসেছিলাম তখন তাকে অন্য নজরে দেখেছি। সে তখন আমার কাছে অন্যের প্রেমিকা ছিল, কিন্তু এখন মায়া শুধু একটা নিষ্পাপ মেয়ে আমার কাছে, যাকে আমার খুব পছন্দ হয়েছে। কাউকে পছন্দ হওয়ার জন্য একটু সময়ের প্রয়োজন হয় না, এক মুহূর্তই যথেষ্ট। মায়ের এই করুণ জীবনের গল্প আমার মনে ওর জন্য ভালো লাগা অনেক গুণ বাড়ি দিয়েছে। জানি না কতদিন কতটা প্রহর আমি তাকে আমার কাছে পাবো, কিন্তু সে যতক্ষণ আমার কাছে আছে আমি তাকে আমার মতো করে বাঁচা শেখাবো। আমি জানি না কেন মায়ের কাছে আসলে আমি নিজেকে হারিয়ে ফেলি তার মাঝে। আমার মন চায় সারাটা জীবন আমরা এভাবেই একসাথে থাকি, কিন্তু তা কি সম্ভব জানি না। এখন আর জানতেও চাচ্ছি না। শুধু একটা বিষয় জানি, আর তা হলো মায়ের আবদার পূরণ। আমি যখন মায়ের চোখের মাঝে হারিয়ে গেছি তখন সে তা বুঝতে পেরে আমাকে ডাক দেয়। আকাশ সাহেব, আমাকে কি এভাবেই ধরে রাখবেন? এ ও, না না, সরি। আমি মায়াকে ছেড়ে দিলাম, আর সাথে সাথে ভীষণ লজ্জাও পেলাম। মায়া আমার অবস্থা দেখে মুচকি হেসে দিল। আমি তার হাসি দেখে খুশি হলাম। তারপর লজ্জা ভুলে তাকে বললাম, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। মায়া ফাস্ট ফুড দেখে অনেক খুশি হয়। তার খুশি দেখে আমি একটু স্বস্তি পাই। এরপর আমি মায়াকে বসিয়ে দিয়ে নিজ হাতে তাকে সবগুলো খাবার বেড়ে দিলাম। সে খুব মজা করে খেতে খেতে শুরু করে। সত্যি তাকে দেখে মনে হলো মেয়েটা কখনোই এসব খাবার খায়নি। তাকে একদম বাচ্চা একটা মেয়ের মতো লাগছে। আমি তার সামনে বসে তার খাওয়া দেখছি। সে শুধু মজা করে খেয়েই যাচ্ছে। খেতে খেতে যে আমার দিকে তার নজর যায় সে মুহূর্তেই লজ্জা পায় আর খাওয়া থামিয়ে বলে, সরি, আমি একা একাই খেয়ে যাচ্ছি, আপনার কথা ভাবিনি। আপনি খাবেন না? আপনার খাওয়া দেখে মনে যে শান্তি পাচ্ছি তাতে আমার মন আর পেট দুটোই ভরে যাচ্ছে। আপনি আয়েশ করে খান, আমি দেখি। আপনিও না, নিন এটা খান। মায়া আমার দিকে একটা চিকেন ফ্রাই এগিয়ে দিল। আমি না নিলে সে কষ্ট পাবে, তা আমি নিয়ে তার সাথে খেলাম। মায়াকে এখন অনেক খুশি খুশি লাগছে। তার চেহারা অন্যরকম একটা উজ্জ্বলতা দেখা যাচ্ছে। আমি মনে মনে ঠিক করলাম তার এই উজ্জ্বলতা সেই যতদিন আমার কাছে থাকবে আমি ততদিন ধরে রাখবো। মায়া খেতে খেতে বলল, এই খাবারগুলোর নামই শুনে এসেছিলাম এতদিন,
কখনো খাওয়া হয়নি। আজ প্রথম খেয়ে বুঝলাম খাবারগুলো কত মজার। আপনি সত্যি খুব খুব ভালো। আমার পেট একদম ভরে গিয়েছে। আমি টানা 3 দিন না খেয়ে থাকতে পারবো। আর যা খেলাম! আমি মায়ের কথা শুনে হেসে দিয়ে বললাম, কি যে বলেন না আপনি, এটুকু খাবার খেয়ে 3 দিন না খেয়ে থাকবেন? আপনি আসলে একটা পাগলি। মায়া হঠাৎ গম্ভীর কণ্ঠে মলিন মুখে আস্তে করে বলল, এটা আমার জন্য কোনো ব্যাপার না। আমি 3 দিন না, 4-5 দিনও একটানা না খেয়ে থাকতাম। কেউ 1 গ্লাস পানিও সাধেনি আমাকে। সৎপা আমাকে সব সময় সবার খাওয়া হলে শেষে যা থাকতো তা দিত। যদি কখনো খাবার না থাকতো তাহলে দিতও না। এমন কত রাত গিয়েছে আমি না খেয়ে ক্ষুধার্ত পেটে চোখের জলে বালিশ ভিজিয়ে ঘুমিয়ে পড়েছি। বাবা কোনো দিন আমাকে জিজ্ঞেসও করেনি আমি খেয়েছি কিনা। কি আশ্চর্য, তাই না? আসলে আপন মা যে কি জিনিস সে যখন থাকে না তখন বোঝা যায়। মা পরিবারের সবাইকে আগলে রাখে। আমার মা আমাকে আগলে রাখতো। ইস, মা যদি তার সাথে আমাকেও নিয়ে যেত খুব ভালো হতো, তাই না আকাশ সাহেব? মায়ের কথা শুনে আমার চোখ ভেঙে কান্না আসছিল। আমি সব কিছু ঝাপসা দেখছিলাম। ছেলে মানুষ, তাই মায়ের সামনে কান্না করা যাবে না। আমি ওকে বললাম, আমি একটু আসছি বলে নিজের রুমে চলে আসলাম। কারণ আমি জানি আপন মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট ফেস করতে হয়। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমাকে আর মাকে অসম্ভব ভালোবাসতেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে ছোটোকালেই হারিয়ে ফেলি। তখন বুঝি বাবার ছায়া না থাকলে জীবনটা কতটা কঠিন হয়ে যায়। তাই মায়ের কষ্টগুলো আমি যেন সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারি, যার জন্য আমি এতটা শক্ত মনের হওয়া সত্ত্বেও কান্নাটা চলে আসে। মায়ের কথাগুলো শুনে আমি বারান্দায় নীরবে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছন থেকে মায়া এসে আমার কাঁধে হাত রাখে আর বলল,